গল্প তোমার কণ্ঠ আমারের আজকের নিবেদন স্যার সৈয়দ মুস্তফা সিরাজের ছক্কা মিয়ার টমটম। এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাকুক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক ইক্কা গাড়ি, তেরপোলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনে তেরপোল চালিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে শুরু করবে ছক্কা মিয়ার টমটম। এই টমটম কথাটা এসেছে ইংরেজি শব্দ ট্যান্ডাম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি ভারী বদরাগী, ঢ্যাঙা ঢিংঢিঙে চেহারা, একটু কুঁজো গরল, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় এক গোঁফ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। আর তেমনি তার টাট্টুও, যেমনি মুনিপ তেমনি ঘোড়া, হাড় জিরজিরে লম্বা গরন, ঠ্যাং চারটে যেন চারখানা কাঠি। মাথাটা দেখে এক সময় ঠাওর করা কঠিন, এই প্রাণীতে সিঙ্গি না প্রকৃত একটি ঘোড়া। রেশাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেড়িকুর্তাও দিশাহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। তবে লোকে আজ রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে, কিন্তু ছক্কা মিয়ার টমটমে চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না। এসব আসলে কালের রেওয়াজ। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন ওই উপায়। ছক্কা মিয়া এই কথাটা ভালো মতো বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি মেরে বসে থাকে, আর পাশেই তার টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে একটা মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধে হলো। তারপর আবার যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বরাতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে, হয়ে গেল। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল। বললাম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাখন। ঠেলাটা কিসের তা বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মাথা বের করে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরেই বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ থেকে যে বেরিয়েছিলাম। পর্দা অত করে বললেন, তবু থাকলাম না। ছ্যা 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 ছ্যা, আমার কি যে আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলাম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথার শিরিষ তলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে।
বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পিছন দিকে তিরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে কি দেখছিস? উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গায় দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। আরো একটু পরে জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসে অবস্থা। আর তারপরই খুব জোরে মেঘ ডাকলো। টনটন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলাম হলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলেন, আরাম করে বসুন বাবু মশাইরা, এবারে অনাদি। তার ঘোড়াটা মেঘের পাল্লা দিয়ে এক বিকট চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাবস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাবস, হাড়গোড় মড়মড়িয়ে ভেঙে যাবার দাখি। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও যেন তত তেজি হয়ে উঠছে। একটু পরেই দল বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরপলে পড়তে শুরু করলে ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলে। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবু ফাঁকাচ্ছে। ওর বৃষ্টির ছাঁট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল অদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে যেন মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চবানি খাবে। আমাদের কি অবস্থা দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলটে টলটে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতরে শোনা যাচ্ছে এক অদ্ভুত শব্দ। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিহি ডাক করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পিছনে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চুইতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল সবার জামা কাপড়। একসময় ছোট মামা বাজ খায় চেঁচিয়ে উঠে বলেন, কি হচ্ছে, কি হচ্ছে মশাই? আমার উপর পড়ছেন কেন? আপনার উপর পড়লুম না আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার আমার উপর তক্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ, আপনি তো বরফ। ইস কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল দেখছেন না? আমার পেছনের সওয়ারি চাপা খিকখিক করে হেসে আমার কানের কাছে বলল, ঝগড়া বেঁধে গেছে, বরাবর যা হয়। বুঝলেন তো মশাই, ছক্কা মিয়া টমটমের এই নিয়ম। এমন বিটগুটে হাসি কখনো শুনিনি। কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম। বললুম, এই সরে বসুন না, বড় ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিকখিক হাসতে হাসতে আবার যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। দুপুরে ভেতরটা যেন অন্ধকার। ফের ডাকলাম, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিকখিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পরে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম।
সুটকেসটা হাতে থাকলো, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, ওদিকটার পর্দাটা যেন ফর্দা ফাইন, বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। পেছনের সবারই সেই বিটকুটে হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামাটা খাপছে ধরল। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই শার্ট পরবেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বললে, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন। মন্দিরের আটচালার সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ থেকে লাফ দিল, তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোট্ট মামার সুটকেস আর কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা ছি হি হি ডাক ছেড়ে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, মুখ থেকে কোনো কথা বেরোলো না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি পড়ছে সমানে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলবো এমন অবস্থা। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে আসছে? ছোট মামা সাড়া এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো বলাই বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি আর হবে, যা হবার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, জানতাম তুই ঠিকই নেমে পড়বি, আমার অপেক্ষাও করবি। কিন্তু লোকটা কোথায় রইল ছোট মামা? ছোট মামা হাসলেন, তুই এখনো ওকে লোক বলছিস? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি নে? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে আমার দু একজন সওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বেই পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি পিছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি, কিন্তু বেটা পড়বার সমান এইসা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপোলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর কি হলো ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু জুডো যা এতদিন সব কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক পেঁচে ওকে এমন ছুঁড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া গাছের তলায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিখড়ে নিলেন, তারপর বললেন, ঘন্টা 3 কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিগড়ে নে,
আর ব্যাগ থেকে তোয়ালে বের করে গা হাত পা একটু মুছে নে। আমি শুধু ভাবছিলাম, তাহলে কি আমার পেছনের শহরের লোক নয়? সেই লোকটাও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? ছক্কা মিয়া টমটমে ওঠার কথা ভুলেও আর ভাবতাম না। কিন্তু বছর দশেক পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিচ্ছুম। সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো। এক কাপ চা খাইয়ে বললে, বাবু মশাই, তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাবো, বরং দেখি একটু ওয়েটিং রুমে কাটানো যায় যদি। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারে। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলে গেছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম, তাই হনহন করে চৌমাথায় চলে গেলাম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। তবে আজ কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনই নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও এক বিকট চিহি ডাক তুলতে ভুলল না। অবিকল সব আগের মতোই, এমনকি ছক্কা মিয়ার পিল্লাই গোঁফটারও ভুল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া টেরপোলের ঘেরাটোপে ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে বসে রইলাম। সামনের মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখা জ্যোৎস্নার হিমঝরা মাঠ ঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগাছা পাতলা কুয়াশায় আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে। এইসব দেখতে দেখতেই পথ চলছি। মাইল খানিক চলার পর রাস্তার ধার থেকে কে একটা বাজখাই গলায় হাঁক ছাড়ল, আরে রখো রখো! অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চি হিহি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রস। সাইকেলখানা তুলে দিলেন। তারপর টোপ্পরের ভিতরে ঢুকলেন। মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে ওঠেন, কে কে? বললাম, আমি। আমি? আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবু টর্চ জেলে সন্নিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে আছি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে গিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা জলদ গম্ভীর স্বরে বললেন, ব্যাটা এক তা কি বেগুন চোর,
ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সিপাই নিয়ে ওঁত পেতেছিল। তারা খেয়ে শতান তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতে পারলুম না। তখন সিপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। সেই দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়। হতভাগা সেই সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। তাই মুখ থেকে বেরিয়ে গেল, আহারে। মানে আমাকে ফের টর্চ জেলে সন্নিগ্ধ নজরে দেখলেন বঙ্কু দারোগা। বললেন, আপনি মশাই এই মরা হওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়েই বললুম, সত্যিই ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে নিয়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিচ্ছু বলা যায় না। এ কথা বলছেন কেন? বলছি আপনার চেহারা দেখে অমন শুটকর রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। উফ, এই যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাগড়েছে, তারা কেউ এত ঠান্ডা ছিল না। কি? আপনি আমার সিদেল চোর বললেন? বঙ্কু দারোগা বললেন, সিঁদেল চোরের ভূত হতে পারে, কিচ্ছু বলা যায় না। তখন যা আহা বললেন শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না। খাপ্পা হয়ে চেঁচালাম, পুলিশও না যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের ওপর টর্চ জেলে বললেন, উফ, বড্ড এগিয়ে এসেছেন। সরে বসুন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারিবা সহ্য হয়। টর্চ নেভান বলে টর্চটা ধাক্কা মেরে সরিয়ে দিলাম। টর্চটা নিভে গেল এবং কোথাও একটা ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল আর আমাকে এক রাম ধাক্কা মারল। টপ্পরের এক পাশে জরাজীর্ণ টিরপলের ওপর থেকে কাত হয়ে পড়ল। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল আর আমি তাল সামলাতে না পেরে গড়িয়ে পড়লুম নিচে। কানের পাশ থেকে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। তখন রোদ দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল, তাই আঘাত আর পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদেরকে আগাগোড়া বলতে হলো। এসব শুনে ওরা আমাদেরকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, বাবু, ছক্কা মেয়ে টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা যে মারা পড়েছে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছি।
বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুঁচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে যে কি ঘটল কে জানে। সেদিন কি ঘটেছিল তা জেনেছিলাম পরদিন সকালে। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা শুধুমাত্র আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের ওই ধরিবার চাওলা। কেমন হেসে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি এক অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন। আমি হয়তো ভুল শুনেছিলাম। শুনছিলেন ছক্কা মিয়া টমটম। গল্পটি কেমন লাগলো তা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প তোমার কণ্ঠ আমার।